বাংলাদেশে তো সিনেমা এখন 2 ঈদ ছাড়া হয় না। উকিলের চরিত্র আর আগামী 10 বছর করবো না যদি বেঁচে থাকি। ডিরেকশন দেওয়াটা আমি এনজয় করি, কারণ এখানে এক ধরনের ডিক্টেটরশিপ আছে। রোজি আপার সাথে আপনার প্রথম সাক্ষাৎ মহিলা সমিতিতে প্রথম। আপনার এবং রোজি আপার পথ চলার কত বছর হলো? 32 বছর। অন্য নারী কিংবা অন্য পুরুষ নিয়ে কি কখনো কোনো দ্বন্দ্ব হয়েছে? না, হয়েছে। রোজি অন্য কোনো পুরুষের প্রেমে পড়েছে বা একটা সম্পর্কের দিকে গেছে বা এটা নিয়ে কোনো কথা হয়েছে, এটা হয়নি। আমার ক্ষেত্রে হয়েছে, অনেকবার হয়েছে। আমার বাবা উকিল, আমার দাদা উকিল। টাঙ্গাইল শহরে দুজন মুসলমান উকিল, তার মধ্যে আমার দাদা একজন। মানে এত পুরনো আমাদের এই আইন ব্যবসা। সিনেমা কবে করবেন? সিনেমার করবো না, এখন ভিউয়ের একটা বাণিজ্য চলছে। যে যত বড় স্টার সে তত বেশি ইনডিসিপ্লিনারি কাজকর্ম করছে। অভিনয়টা করে হলো ঘোড়ার আন্ডা। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌসুমী মৌ। আমার সঙ্গে আজকে রয়েছেন একজন আদ্যপান্ত শিল্পের মানুষ। আমার অনেক আগে একবার সুযোগ হয়েছিল তার ইন্টারভিউ নেবার, যদিও সেটা কমপক্ষে হলেও 4 থেকে 5 বছর হবে। কিন্তু এই মানুষকে আমি যত দেখি তত মুগ্ধ হই, এবং মুগ্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে দর্শক। তার অভিনয় দক্ষতা, তার সৃষ্টিশীলতা সবসময় আমাদেরকে মুগ্ধ করে। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র 3 মাধ্যমেরই অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, এবং তার অভিনয়ের ভালোবাসার চোরাবালিতে আমরা বারবারই পা আটকে ফেলি। শুধু কি পা? আমি তো বলবো হৃদয় আটকে ফেলি। এটা আমি আসলে প্রতীক অর্থেই বলছিলাম। তবে একটা কথা বলতে হবে, যখন তিনি অভিনয় করেন সেটা যে চরিত্রই হোক না কেন, আমাদের মনে একেবারে দাগ কেটে যায়। এবং সর্বশেষ যদি কাজের কথাগুলো বলি, আমার মনে হয় যে কাজের কথাগুলো বললে আপনারা তো জেনেই যাবেন কে আছে আমাদের সঙ্গে, কারণ তার অভিনয় আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখি। তিনি আর কেউ নন, তিনি অত্যন্ত গুণী অভিনয় শিল্পী। একই সঙ্গে তিনি ডিরেক্টরস গিল্ডের সভাপতি, এবং এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়েছেন। এখন অনেক গুরু দায়িত্ব। তবে কাজ কেমন চলছে, গুরু দায়িত্ব কেমন পালন করছেন, সব বিষয় নিয়ে আজকে আড্ডা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার শহীদুজ্জামান সেলিম। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমত। এবং আমি ভাবছিলাম, আপনি আসার আগে আমরা কয়েকজন মিলে একটু কথা বলছিলাম আপনাকে নিয়ে। যখনই সিনেমা হলে যাচ্ছি, দাগির কথা বলি, বরবাদের কথা বলি, তাণ্ডবের কথা বলি, আমি সর্বশেষ কাজগুলো নিয়ে আসলে বলছি। একটা অন্যটা থেকে একদমই আলাদা, অন্যরকম ভাবে আপনাকে আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আবিষ্কার করছি। কেমন যাচ্ছে সময় আপনার? ভালো, সিনেমার দিকটা তো ভালোই যাচ্ছিল। হ্যাঁ, যাচ্ছিল কেন এখন বাংলাদেশে তো সিনেমা এখন 2 ঈদ ছাড়া হয় না। হ্যাঁ, তো 2 ঈদের সময় দেখা যাবে যে আবার একটু তাড়াহুড়া করে কিছু ছবি তৈরি হবে, 5টা 6টা করে ছবি মুক্তি পাবে, আবার সারা বছর বসে থাকবে। সেই জন্য বলছি যে যাচ্ছিল। আচ্ছা, ওকে। আমি একটু দাগের প্রসঙ্গে যাব। ওই চরিত্রটা বেশ কঠিন ছিল, কারণ ভাষা একটা বড় সমস্যা। আমার জন্য তো খুবই কঠিন ছিল, কারণ এই ভাষাটা একবার আমি বুঝিও না, বলা তো দূরের কথা। যা বলেছি, যা করেছি, জানি না কেমন করে হয়েছে। তবে ওখানে একজন ইয়ে ছিল যে উর্দু বলতে পারে, সে আমাকে খুবই সাহায্য করেছে ডাবিং এর ক্ষেত্রে কাজটা করার জন্য। ডাবিং এর আগে কেমন ছিল, ডাবিং এর পরে কাজটা গিয়ে কি দাঁড়িয়েছে? ডাবিং এর আগে তো যে অ্যাকসেন্ট গুলো ছিল সেটা একদমই প্রপার ছিল না, মোটামুটি হাস্যকরই ছিল। তো ডাবিং এ আস্তে 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 ঠিক করে 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 করা হয়েছে। এখানে আমার কৃতিত্ব খুব একটা নাই, ওই ছেলেটার কৃতিত্ব। একদম কৃতিত্ব নাই বলাটা আমার মনে হয় ভুল। তবে ওখানকার আলাদা টোন আছে, ওই টোনটা যেন কেমন, একটু ওইটাকে আয়ত্ত করে এত প্রপারলি ডেলিভারি দেওয়াটা খুব কঠিন। আসলেই তাই। আমি বাঙালি, আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, এই ভাষায় কথা বলতে গেলে পৃথিবীর যে কোনো অভিনেতাকে এনে যদি বাংলায় কথা বলতে দেওয়া হয়, তাহলে মানুষ যেমন ধরে ফেলবে যে উনি বাঙালি না। তো ওটা যেহেতু আমার মাতৃভাষা না, সেক্ষেত্রে আমি কোনো কপটতার আশ্রয় নিইনি। মানুষ বুঝলে বুঝবে, কিছু করার নেই। আমরা খুবই, যারা সিনেমা হলে গিয়ে যারা দর্শক দেখেছেন, বা আমি যখন অ্যাজ অ্যান অডিয়েন্স দেখতে গেছি, সত্যি বলছি যে খুব ভালো লেগেছে। ওটা এফোর্ট থাকে, এখন প্রত্যেকটা শিল্পীরই তো এফোর্ট দেওয়া উচিত। আমি খুব চেষ্টা করছি। ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং ক্যারেক্টার, যেটা তুমি প্রথমেই বলছিলে। তো চ্যালেঞ্জটা তো নিতে হয়, নিয়েছি। খুব খুব স্বাভাবিক। বরবাদে যদি আবার ফিরে আসি, বরবাদে ব্যারিস্টার চরিত্র, এবং যখন আপনি একটা করে ডায়লগ ডেলিভারি করছেন, সামনে মহামান্য বিচারক বসে আছেন, অন্যরকম লাগছিল। এই যে এত বছরের অভিজ্ঞতা, এবং কম তো না, একটা লম্বা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, লম্বা একটা সময়।
এই চরিত্রগুলো ধারণ করা, আপনি একটা কথা বলেছেন, এটা আমার মাথায় আছে, মানে শুরুতে যেটা বলেছেন যে খুব তাড়াহুড়ো করে কাজ করব, শেষ হয়ে যাবে। এই তাড়াহুড়োটা এই চরিত্রগুলোকে ধারণ করতে কতটা অসুবিধা সৃষ্টি করে? ভীষণ অসুবিধা সৃষ্টি করে। বরবাদে যে উকিলের চরিত্র, এটা একটা সার্কাস্টিক ডেলিভারি আছে এবং পুরো ছবিতে ওই সার্কাসিজমটাই চলে এবং মাঝে মাঝে গল্পটা দেখানো হয়। কিন্তু শুটিং এর জন্য আমাকে মাত্র একদিন সময় দেওয়া হয়েছে। একদিন শ্যুটটা একদিনে হয়েছে, কিন্তু তার জন্য যে প্রিপারেশনটা নেব সেটারও খুব একটা ইয়ে ছিল না। কিন্তু উকিল চরিত্র করবার অভিজ্ঞতা আমার আছে, বেশ কয়েকটা উকিল চরিত্র করে ফেলেছি। তো বরবাদ করবার পরে আমি যেটা চিন্তা করেছি, আর এই চরিত্র মানে উকিলের চরিত্র আর আগামী 10 বছর করবো না যদি বেঁচে থাকি। আর তাণ্ডব, ওখানে তো পুলিশের হ্যাঁ, এইটা ইন্টারেস্টিং, কমিশনার ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। আইজিপি এটা অবসরপ্রাপ্ত আইজিপি, এটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। তো এটা যেভাবে পর্দায় এসেছে শুটিং এর চেয়ে অনেক ভালোভাবে করা হয়েছিল। আরো অনেক বিষয় ছিল যেটা দর্শক অত্যন্ত আনন্দ মানে খুব সেন্স অফ হিউমার সম্পূর্ণ কিছু ব্যাপার ছিল। ভীষণ ওগুলা ছবির দৈর্ঘ্যের কারণে হোক বা বিভিন্ন বিষয়ের কারণে হোক, এগুলো অনেকগুলো ছেটে ফেলে দিয়েছে। ফলে চরিত্রটার কঙ্কাল দেখা যায়, পুরো চরিত্রটা দেখা যায় না। আচ্ছা, তাহলে তো আরো অনেক মজা হতো। আমার এখন শুনে মনে হচ্ছে যদি আমি সেগুলো দেখতে পেতাম। আসলে একটু জাহাঙ্গীরনগরে ফিরে যাব। সেই সময়টা, সেই শহীদুজ্জামান সেলিম কেমন ছিলেন? এখন আমি যা অনেকটা এরকমই ছিলাম, খুব একটা পরিবর্তন, বয়সটা পরিবর্তন হয়ে গেছে, শারীরিক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মেন্টালিটির দিক থেকে বা আমার অন্যান্য যে চারিত্রিক গুণাবলী, এটা খুব যে একটা ডিফারেন্স হয়েছে তা না, বরং তার আগের আমি কলেজ পর্যন্ত আমি আলাদা। আমি খুবই লাজুক। কলেজের আগের মানুষটা কেমন ছিলেন? খুবই লাজুক প্রকৃতির একজন মানুষ এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, এই ধরনের এক ধরনের আড়ষ্টতা থাকে, এরকম ছিল। তো ইউনিভার্সিটিতে ঢাকা কলেজের সেকেন্ড ইয়ারের পর থেকে আসলে এই পরিবর্তনটা হয়ে গেছে। তার মানে ঢাকা কলেজের সেকেন্ড ইয়ারের আগে জীবনে কখনো প্রেম আসেনি? না, ইউনিভার্সিটি ঢোকার আগ পর্যন্ত কখনো প্রেম আসেনি। আচ্ছা, এটা কি বাবার বকুনি বা বাবার শাসন, বাবার মার খেয়েছেন কেমন? আমার বাবা আমাকে কখনো মারেনি, হয়তো একবার চট্টর মেরেছিল, কিন্তু সব একটা জিনিস, একটা ঘটনা মনে আছে। আমরা ফুটবল খেলা দেখতাম খুব, মানে আমার পাড়ার বন্ধুরা সবাই মিলে ফুটবল খেলা দেখতে যেতাম আমরা ওই ঢাকা স্টেডিয়ামে, তখন খেলা হতো। তো ওইরকম এক খেলায় শীতের দিন ছিল, তো সন্ধ্যাটা আগে হয়ে গেছে। তো খেলা শেষ করে বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। এবং আমার বাবাকে আমি দেখেছি রাস্তায় বাসা থেকে একটু দূরে পায়চারি করছে, ঘুরছে, আমাকে খুঁজছে। যখন আমাকে পেল সে, তখন আমাদের বাসা থেকে ওইটা দূরত্ব প্রায় 300 মিটার হবে। এই 300 মিটার সে আমাকে কানে ধরে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল। এটা আমার জন্য অত্যন্ত লজ্জার, একদম অসম্মানের, এবং এটা আমার জন্য একটা চিরদিনের শিক্ষা। আমি আর কোনোদিন এই কাজ করিনি। সন্ধ্যায় আমি বাসায় ঢুকেছি, হাত পা ধুয়ে ফুটবল খেলতাম, ওগুলো খেলে টেলে গোসল টোসল করে বা হাত মুখ ধুয়ে পড়তে বসা, এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের ফুটবল নাকি ক্রিকেট, কোনটা আপনার সবচেয়ে প্রিয়? ফুটবল আমার খুব প্রিয় ছিল। এখন দেখতে ক্রিকেট ভালোই লাগে, তবে ফুটবল আরো বেশি ভালো লাগে। ফুটবলের মধ্যে একটা আলাদা মানে চার্মিং একটা ব্যাপার আছে, ওটার মধ্যে মানে থাকে না যে একটা কম্প্যাক্ট টাইমের মধ্যে পুরো খেলাটা শেষ হয়ে যায়, এনার্জিটা অনেক বেশি। আপনার সবচেয়ে প্রিয় ফুটবলার কে, দেশে এবং দেশের বাইরে? আমার প্রিয় ফুটবলার দেশে তো অনেকেই ছিল। সালাউদ্দিন সাহেবের খেলা আমার ভালো লাগতো, ওয়াসিমের খেলা ভালো লাগতো, ব্রাদার্স ইউনিয়নের বাবলু ওই সময় ছিল, ওনার খেলা তো অসম্ভব ভালো লাগতো, উনি লিঙ্ক ম্যানে খেলতেন। এরকম অনেক ফুটবলার আছে। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডোর খেলা আমার ভালো লাগতো, রোনালদিনহোর খেলা ভালো লাগতো। এখন যারা খেলে তাদের অনেকের খেলা ভালো লাগে, নেইমারের খেলা ভালো লাগে। তারপরে আমি ফ্রান্স সাপোর্ট করি, ব্রাজিলও আগে সাপোর্ট করতাম। ব্রাজিল যে বছর, এখন করেন না? এখন একদমই করি না। আমরা ব্রাজিলিয়ানরা তাহলে কিন্তু কষ্ট পাচ্ছি, কিছু করার নাই। এই কারণে যে জার্মানির কাছে 7 গোল না 8 গোল খেলো যে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, সেই সময় আমরা পারিবারিক ভাবে আমেরিকাতে সফর করছিলাম এবং ওই খেলাটা আমরা বড় স্ক্রিনে একটা ওই
ইয়ে ফুটবল ইয়ে হয়, ক্যাফে আছে, ওইখানে বসে দেখেছিলাম। এবং আমরা ফিরছিলাম ভার্জিনিয়াতে, ওই জায়গায় খেলাটা দেখেছিলাম আমরা আমাদের পরিবারের 4 জন মিলে। এবং ওই সময় যে হতাশা আমাকে পেয়ে বসেছিল ব্রাজিলের ওই খেলা, এরপর থেকে আর ব্রাজিল সাপোর্ট করতে ভালো লাগে না। তাহলে এখন কি আর্জেন্টিনা সাপোর্ট? না, আমি ফ্রান্স সাপোর্ট। দ্যাটস গুড যে আপনি আর্জেন্টিনাতে যান। বাই দ্য ওয়ে, এটা শুনলে আমার দর্শক আমার বিরুদ্ধে লেগে যাবে। এটা বলা যাবে না আই লাভ আর্জেন্টিনা অলসো, কারণ যারা ভালো খেলে সেই টিমটার খেলা দেখতে খুব ভালো লাগে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এটা হলো বাবার গল্প, আপনার গল্প, কিন্তু ভাই বোনদের সাথে আপনার সখ্যতা কেমন ছিল? আমি বড় ভাই, বড় ভাই এবং ওই বসি ব্যাপারটা ছিল বড় ভাই হিসেবে। বসি ব্যাপারটা না, আমার বাবা মাই আমাকে ওইভাবে তৈরি করেছে, মানে স্পেশাল, এভরিথিং স্পেশাল। কারণ আমি বাবা মার এক ছেলে ছিলাম 16 বছর পর্যন্ত। বাবা, এক ছেলে আর 3 মেয়ে, মানে 3 বোন আর 1 ভাই। আমার 16 বছর পরে আমার ছোট ভাইয়ের জন্ম হয়। সো তখন শেয়ারিংটা আসে। তার আগ পর্যন্ত আই ওয়াজ দ্য কিং অফ দ্য ফ্যামিলি। সো ওখানে সবার জন্য একটা, আমার জন্য আলাদা একটা, এই জিনিসটা আমাকে আসলে নষ্ট করেছে। বাবা মা অতিরিক্ত আদর আমাকে মানে নষ্ট করেছে। ওটা না পেলেই এখন আমার মনে হয় যে কি যেন পাইনি। এটা এখন তাই মনে হয়। আমি জানি না। বাই দ্য ওয়ে, আপনি যদি বললেন যে আই ওয়াজ দ্য কিং, মানে এখন রোজি আপার সংসারে, মানে সেই কি আমাদের কুইন রোজি সিদ্দিকী, তার রাজত্বে তো আপনি কিংই আছেন নাকি? না, তিনি ওখানে কিং কুইনের ভূমিকা পালন করেন। রানী শাসিত সংসার, রানী শাসিত রাজ্য। তিনি কিন্তু শুনছেন, দেখছেন। এই সব শেষ করে একসাথে বাসায় ফিরতে হবে দর্শক। তিনি আছেন তবে ক্যামেরার পেছনে আজকে বসে বসে আমাদের শো দেখছেন। বাই দ্য ওয়ে, আসলেই কি রানী শাসিত? রানী শাসিত। আমরা পুরো ফ্যামিলি, রোজি যে কথাটা বলে ওটা প্রথমে হ্যাঁ না না বা এই আমরা অনেক যুক্তি তর্ক দেখাতে চাই, কিন্তু আলটিমেটলি ওটা করতে হয়। আমাদের করতে হয় নাকি ভালোবেসে তাকে রেসপেক্ট করে? দুটোই আছে। দ্যাটস গুড। এটার মধ্যে একটা চমৎকার ব্যাপার আছে। কিন্তু রোজি আপার সাথে আপনার প্রথম সাক্ষাৎ, সেই গল্পটা যদিও অনেকবার বলেছেন, তারপরে যদি আজকে আরেকবার একটু বলেন আমাদের। একই গল্প শুনতে শুনতে মানুষ বলবে যে ওনার মধ্যে গল্পের আমরা আজকে অনেক নতুন গল্প কিন্তু করেছি, আরো নতুন গল্প। রোজির সাথে আমার দেখা হয়েছে মহিলা সমিতিতে প্রথম থিয়েটার করতে গিয়ে। ও থিয়েটার অন্য একটা দল করতো, থিয়েটার আরামবাগ, আমরা ঢাকা থিয়েটার। তো আমরা ওখানে আড্ডা মারতাম প্রতিদিনই, তো সন্ধ্যায়। তো ওরা মাঝে মাঝে অন্য দলের ছেলে মেয়েদের সাথে দেখা হতো, তো রোজিকে ওইভাবে দেখেছিলাম। পরবর্তী সময় দেখা হয়েছে টেলিভিশনে নাটক করতে গিয়ে, মোহর আলী নাটক, রিয়াজউদ্দিন বাদশার, উনি পরিচালক ছিলেন, রাবেয়া খাতুনের লেখা একটা উপন্যাস, ওখানে দেখা হয়েছে। তারপরে রোজিকে আমার ভালো লেগেছে, রিহার্সেলের মধ্যেই ভালো লাগাটা কাজ করা শুরু করে। তারপরে আমি ওকে প্রপোজ করেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। ও মানে সরাসরি কি বিয়ের প্রপোজাল? হ্যাঁ, সরাসরি বিয়ের প্রপোজাল। তারপরে তিনি তখন কি বলেছিলেন? তো ও বলেছে ওর গার্জিয়ানের সাথে কথা বলতে, আমি ওর গার্জিয়ানদের সাথে কথা বলেছিলাম, তারা বাধ্য হয়ে রাজি হয়েছিল। বাধ্য হয়ে? হ্যাঁ। তখন কি ছেলে কি করে, কি করবে? না, আমি তো চাকরি করতাম তখন, ইয়েতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম। আর তখন তো নাটককে পেশা হিসেবে নিতে পারেনি। এখন গত 20 বছর ধরে যেভাবে নিচ্ছে, তো 20 না 25 বছর ধরে নিচ্ছে যেভাবে, সেভাবে তো পেশাগতভাবে নিতে পারে নাই। প্রত্যেকেরই একটা আর্নিং এর আলাদা সোর্স ছিল, স্টেবল সোর্স, যে কারো ব্যবসা ছিল, কারো চাকরি ছিল। আমি চাকরি করতাম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, সো এটা তো জানতোই। অ্যান্ড আমি ভালো রোজগার করতাম, তো ওটা নিয়ে কোনো প্রশ্ন কখনো আসেনি। যখন জাহাঙ্গীরনগরে পড়তেন, তার আগে বাবা মা কি চাইতেন যে আপনি কি হবেন? আমার বাবা চাইতেন যে আমি ব্যারিস্টার হব, নিজের পক্ষে উকিল হব। কারণ আমার বাবা উকিল, আমার দাদা উকিল। আরে বাবা! তো আমার দাদা হচ্ছে খুবই পুরনো দিনের উকিল, টাঙ্গাইল শহরে মুসলমান যে উকিলরা, আগে তো হিন্দু উকিলরা বেশি ছিলেন, সকলেই ছিলেন, তার মধ্যে যে 2জন মুসলমান উকিল, তার মধ্যে আমার দাদা একজন। মানে এত পুরনো আমাদের এই আইন ব্যবসা আমাদের পরিবারের। তো তার পরবর্তী সময় আমার বাবাও আইনজীবী হিসেবে কাজ করেছে। তো আমার বাবার ওইটাই ইচ্ছা ছিল যে আমি আইন পেশাকে নেব, কিন্তু আমি ইকোনমিক্সে ভর্তি হয়ে গেলাম। ফলে আইনের দিক থেকে সরে আমি
অর্থনীতির দিকে চলে গেছি। যখন অভিনয় করেন, অভিনয় যখন একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেন, আমি ঠিক জানি না যে বাবার কখনো মানে সেই সুযোগ হয়েছে কিনা আপনাকে আইনজীবী হিসেবে পড়ার। না, এটা অনেক বড় আক্ষেপ। আমার একটা খুব ভালো একটা অনুষ্ঠান করেছিল দেশ টিভি, একদম ওরা একটা রেট্রো করতো, মানে একজন শিল্পীকে নিয়ে সারা দিন ধরে বিভিন্ন জায়গায়, তার প্রিয় জায়গায়, প্রিয় খাবারের জায়গা, প্রিয় স্থান, ওইগুলা ভিজিট করে তারপরে কি হওয়ার ইচ্ছা সেখানে নিয়ে যায়। যখন বলেছিলাম যে আমি ব্যারিস্টার হতে চেয়েছিল, আমার বাবার ইচ্ছা ছিল, ওরা আমাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল এবং ওখানে আমাকে উকিলের ড্রেস পরিয়ে গাউন হাতে দিয়ে আমাকে ওখান থেকে বের করে আনার শট নিয়েছিল। তো ওই প্রোগ্রামটাতে আমি বলেছিলাম যে আজকে আমার বাবা যদি জীবিত থাকতো এবং এই প্রোগ্রামটা যদি দেখতো, তাহলে অন্তত এইটুকু আনন্দ পেত যে আমার ছেলে ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে উকিল হয়নি, কিন্তু টেলিভিশনে বা সিনেমাতে তাকে উকিল হিসেবে দেখতে এবং তার চোখ অশ্রুসিক্ত হতো এবং আমার মনে হয় তিনি ভীষণ রকম আনন্দিত হতেন। মেবি। এই মেবিটা খুব ভালো লাগলো। রোজি আপার সাথে কি নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হয়? ওমা, সবকিছু নিয়ে। আপনাদেরকে দেখলে কিন্তু মনে হয় না। আরে আমার আর রোজির যদি ঝগড়া না হয় তাহলে মনে হবে যে আমরা দুজনের একজনকে মরে গেছি। মানে ঝগড়াটা প্রতিদিনই হচ্ছে। ঝগড়াটা যদি না হয় মনে হবে যে সামথিং ইজ অ্যাবনর্মাল। সেটা খুঁটিনাটি বিভিন্ন, এই চায়ের কাপ এরকম করে না রেখে এরকম কেন রাখা হলো, এটা নিয়েও আমরা ঝগড়া করতে পারি এনি টাইম, যে কোনো ইস্যু। এই যে এত শোতে যেতে হয়, অ্যাক্টিং করতে হয়, পোশাকে তো আলাদা করে গুছিয়ে রাখা, যে কোন তাকে কোন আলমিরাতে কি থাকবে বা ক্লোজেটের কোথায় কি আছে, এটা কে ঠিক করে? রোজি আপা না আপনি? আমি ঠিক করি, আমার পোশাক আশাক আমি ঠিক করি, কোথায় কোনটা রাখা। আমি একটু এই দিক দিয়ে একটু ডিসিপ্লিন, অন্য দিক দিয়ে কিরকম ডিসিপ্লিন আমি জানি না, রোজি বলতে পারবে। রোজি এই শোতে যখন আসবে তখন তাকে প্রশ্ন করলে আমার এই শোতে তাকে লাগবেই, কারণ না হলে তো আমি আসল সত্য বের করতে পারবো না, উত্তর দিতে পারবে। কিন্তু এই যে বিষয়গুলা, পোশাক আশাকের বিষয়গুলা, ওটা আমি মেনটেন করি। তবে কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে আমি ওটা সারাদিন খুঁজেও পাই না, কিন্তু রোজই দেখা যায় যে মুহূর্তে সেটা থেকে বের করে নিয়ে আসে আর কি। তার মানে তিনি যে ওখানকার রানী, এটা কিন্তু তিনি প্রমাণ দিলেন। মানে তার সবকিছু তার একদম নখদর্পণে থাকে যে কি কোথায় আছে, এটা করতে হবে। রোজি বাসায় যদি না থাকে আমাদের কাছে মনে হয় যে এটা একটা মৃত পুরী, এখানে কেউ কথা বলছে না এবং কেউ কোনো আওয়াজ করছে না, কোনো আওয়াজ হচ্ছে না। তো রোজিকে আমি কদিন আগে বলেছিলাম, রোজি তোমার কথা কিন্তু বলতে হবে। তো এইটা বলবার পরে ও মনে করেছে যে আমি বোধহয় ওকে নেগেটিভলি বলছি যে তোমাকে কথা বলতে হবে। কেন আমি কি তুমি কথা না বললে মনে হয় যে বাড়িতে কেউ নাই, যত যাই হোক না কেন কথা চালিয়ে যাও, কথা থামবে না তুমি। আমার খুব এই মুহূর্তে আক্ষেপ হচ্ছে যে আমি যদি দুজনকে পাশাপাশি বসিয়ে ইন্টারভিউটা করতে পারতাম তাহলে বোধহয় আমি আরো আনন্দ নিয়ে আপনাদের গল্প শুনতে পারতাম। ওইটা একটু মিসিং লাগছে, কোন একদিন স্বপ্ন আমার পূরণ হবে। বাই দ্য ওয়ে, আমি এবার একটু ডিরেক্টরস গিল্ডের প্রসঙ্গে যাব। কেমন চলছে কাজকর্ম? ডিরেক্টরস গিল্ড একটা অগোছালো একটি সংগঠন ছিল। গত ফেব্রুয়ারি নির্বাচনের পরে এটা আমাদের প্রথম টার্গেট। আমার তো ডিরেক্টরস গিল্ডে প্রেসিডেন্ট হওয়ার কথা না, আমি তো একটা সিকিউরিটির প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু আমি জীবনে আমার মনে আছে ওই প্রেসিডেন্ট হবার পরে আপনার প্রথম ইন্টারভিউ আমি করেছিলাম। হতে পারে কিন্তু আমি কেন এসেছি, আমি এই ডিরেক্টরস গিল্ডকে একটা সাজানো গোছানো জায়গায় নিয়ে আসতে চাই। এটা একদম ট্র্যাক আউট হয়ে গেছে। তো ওরকম একটা সংগঠনকে ট্র্যাকে আনবার জন্য আমার যে আগের অভিজ্ঞতা আছে,
আর আমি যে চাকরিটা করেছিলাম ওই চাকরিতে আমি ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার ছিলাম। তো আমার আন্ডারে অনেকগুলো ছেলে মেয়ে কাজ করতো, তাদেরকে আমি যেভাবে পরিচালনা করেছি এবং খুব সুনামের সাথে আমি আমার টিমকে রান করেছি। তো সেই অভিজ্ঞতা এবং এখানে যে অ্যাক্টর সিকিউরিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমার যে অভিজ্ঞতা, সেই দুটোকে মিশ্রণ করে আমি চাচ্ছি যে ডাইরেক্টর্স গিল্ডকে একটা সুশৃঙ্খল একটা সুন্দর শেপে নিয়ে আসার জন্য, শেপে নিয়ে আসবার চেষ্টা করছি। তো কাজ হচ্ছে, কেউ বসে নেই, সকলেই কাজ করছে এবং ডিরেক্টর্স গিল্ড 1 বছর পরে বা 2 বছর পরে বলতে পারবে যে এটি একটি গোছানো সংগঠন। এরপরে যারা নেতৃত্বে আসবে তারা কাজ করে অনেক মজা পাবে, আনন্দ পাবে। খুবই খুবই চমৎকার ব্যাপার। মঞ্চে ডিরেকশন দেওয়া এবং ক্যামেরার পেছনে ডিরেকশন দেওয়া, এই দুটো প্রসঙ্গ নিয়ে যদি জানতে চাই তাহলে। ডিরেকশন দেওয়াটা আমি এনজয় করি, কারণ এখানে এক ধরনের ডিক্টেটরশিপ আছে। প্রত্যেক মানুষই কিন্তু ডিক্টেটর যে কোনো ভাবেই হোক না কেন হতে চায় এবং ওটা এনজয় করে, আমিও এনজয় করি। কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হচ্ছে টেলিভিশনে বা সিনেমাতে যে ডিরেক্টর থাকে। স্টেজে হ্যাঁ, শিল্পী যে অভিনয় যারা করছেন তাদের তো নিজস্ব অভিনয় শৈলী আছেই, কিন্তু আমি আমার মতো করে দেখতে চাই সেই শিল্পীকে। আমি আমার যেভাবে আমি কনসেপ্ট করেছি চরিত্রটা, আমি যেভাবে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি, ওইটা আমি চাই শিল্পীর মধ্য থেকে নিয়ে আসা। সেখানে 2 ধরনের কনসেপ্ট আছে। একটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা কিছুটা নষ্ট হয়, আর দ্বিতীয় হচ্ছে তাকে এইভাবে করলে সে কেমন করে সেটার একটা এক্সপেরিমেন্ট হয়। তো আমি দ্বিতীয়টায় বিশ্বাসী, যে ওই শিল্পীকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কেন ডিরেক্টরকে বলা হচ্ছে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ। অনেক শিল্পী আছে তাকে ন্যারিশ করতে হয় বাচ্চাদের মতো, আর অনেক শিল্পী আছে তাদেরকে ভয় দেখাতে হয় দৈত্যের মতো, যাতে ডিরেক্টরকে সে ভয় করে যেটা বলছে সেই কাজটা করে। অথবা তাকে অনেক বেশি উৎসাহ দিয়ে, বাচ্চাদেরকে আমরা যেভাবে মানুষ করি পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে, ঠিক ওইভাবে ছেড়ে দিতে হয়। তো এই যে এক্সপেরিমেন্ট, এই যে কাজ করবার ক্ষেত্রে যে এই ইয়েগুলা পথগুলা যেভাবে আমি চলি, এটা আমি এনজয় করি। সুতরাং আমি ওই আমার মতো করে পুতুল খেলাটা খেলতে চাই। রাইট। সিনেমা কবে করবেন? সিনেমার করবো না, মানে পরিচালনা করবো না। কেন? আমার এক ধরনের আক্ষেপ আছে। আমি দুটো কারণ। একটা হচ্ছে আমি অনেকগুলো টাকা জমিয়েছিলাম ছবি করবার জন্য, স্ক্রিপ্টও রেডি হয়েছিল। আমাদের রাজনৈতিক পরিস্থিতি যখন 1/11 নামক একটি বস্তু যখন আসে, তখন ওই 2 বছর সমস্ত কিছু বন্ধ ছিল, সব কাজ। তো ওখানে আমি বিভিন্ন টেলিভিশন কোম্পানির কাছে আমি তখন 65 লাখ টাকা পেতাম, বাকি ছিল। ওই টাকাটা আমি 2 বছরে যে তুলেছি, তারা কেউ আমাকে 2 লাখ টাকা দিয়েছে, কোনো সময় 1 লাখ টাকা দিয়েছে, কোনো সময় 3 লাখ টাকা দিয়েছে। এইগুলো করেছে এবং আমি ওই টাকাটা আমার অফিসের যে কর্মচারীরা আছে, অফিস ভাড়া, এগুলো করে আমি 2 বছরে এই টাকাটা নষ্ট করেছি, মানে খরচ হয়ে গেছে। নতুন কোনো কাজ তো আমি পাইনি, তার মানে আমার ইনভেস্টমেন্টটাকে আমি ওখানে নষ্ট করেছি। আর আরেকবার চেষ্টা করেছিলাম, মা রোজা নামে একটি স্ক্রিপ্ট, মুক্তিযুদ্ধ ভিত্তিক সত্য কাহিনী অবলম্বনে, এটা আমি অনুদানের জন্য জমা দিয়েছিলাম। তো সেই সময় যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী ছিল, তার নাম আমি বলছি না ইচ্ছা করে, উনি অতিরিক্ত সততা দেখাতে গিয়ে উনি আমার স্ক্রিপ্টটা বাদ দিয়েছে। তার কারণ হচ্ছে আমার স্ক্রিপ্ট রাইটার ছিল হারুনুর রশিদ, এবং হারুনুর রশিদ বাংলাদেশ টেলিভিশনের যিনি ডিজি ছিলেন। ও হচ্ছে আমার বন্ধু, ওকে আমরা গল্পটা বলেছি, ও লিখে দিয়েছে, যেহেতু ওর নাম আছে, এবং ওই প্রিভিউ কমিটির একজন মেম্বার আবার হারুন ছিল। তো ফলে ওই প্রতিমন্ত্রী তখন বললেন যে এটা সরকারের অনেক বদনাম হয়ে যাবে যে প্রিভিউ কমিটির একজন মেম্বারের নামেই স্ক্রিপ্টটা পাস হয়ে গেল। তো তখন ওখানে যারা ছিলেন আরও মেম্বাররা, তারা বলেছে যে ওখানে তাহলে হারুনের নামটা ফেলে দিয়ে গল্প শহীদুজ্জামান সেলিম, পরিচালনা শহীদুজ্জামান সেলিম, এটা দিলেই তো হয়। কিন্তু উনি রাজি হননি। ওই আক্ষেপে আমি ওই ছবিটা আমি পাইনি। আমার শর্ট লিস্টে 5টা ছবির মধ্যে আমারটা ছিল, 3টা না 4টা বোধহয় পেয়েছিল, আমারটা বাদ পড়েছিল। ওটা আমার একটা অভিমানের জায়গা আছে। তার পরবর্তী সময় ওই ডিপার্টমেন্ট থেকে, অনুদানের ডিপার্টমেন্ট থেকে আমাকে কয়েকবার রিকোয়েস্ট করেছে
আমি নাম বলছি মতিন রহমান, উনি ছিলেন অনেক দিন ধরে, এবং উনি আমাকে বলেছে এইবার আপনি যে কোনো একটা উপন্যাস ধরে আপনি শুধু জমা দেন, কিন্তু ওই অভিমানে ওই রাগে আমি আর কখনো জমা দিইনি। সুতরাং আমি ছবি আর করছি না। আর কেউ যে লগ্নি করবে, আমি তো ওই জাতীয় ছবি মানতে পারবো না যেটা তুফান বা যেটা তাণ্ডব, কমার্শিয়াল। না না, আমি ওই ঘরানার পরিচালক না। ফলে কেউ যে টাকা নিয়ে এসে বলবে যে আপনি আমাকে ছবি বানিয়ে দেন, সেটা তো সুদূর পড়া হতো। সুতরাং আমি মনে করছি না যে আর ছবি করা হবে। যদি হয়, মানে আমার এটা শুনে একটু মন খারাপ হয়ে গেল। যদি হয় তখনকারটা তখন চিন্তা করা যাবে। আমি আসলে রিস্ক নিতে চাই না। আমি যখন নাটকও করেছি, আমি কিন্তু বাইরের প্রডিউসারের নাটক খুব একটা করিনি, হাতে কোনো একটা দুটা। কারণ আমি চিন্তা করতাম যে এর টাকার ব্যাপার, লগ্নির ব্যাপার, এই টাকাটা তাকে আমার ফেরত আনিয়ে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব। সো আমি এই রেসপন্সিবিলিটি নিতে পারবো না। লস হলে আমার হবে, লাভ হলে আমার হবে। আমি আমারটা রিস্ক নিতে পারি, আমি অন্যেরটা রিস্ক নিতে পারি না। সো এই শর্তে তো কেউ কখনো রাজি হবে না। আমি যে প্রডিউসারদের কাজ আগে করেছি তাদেরকে বলতাম যে আপনি কী চান, আপনার স্ক্রিপ্ট এটা, আপনার বাজেট এটা, আপনি এগুলো দিয়ে চলে যান। যখন আপনার নাটক ডেলিভারির সময় আসবে তখন আমি আপনাকে খবর দিয়ে এসে নিয়ে যাবেন। আমি খুবই এই জায়গায় মানে ইগুইস্টিক। সো মানে আমার চরিত্রের অনেক দুর্বলতার মধ্যে এগুলো কিন্তু আছে, যে মানুষের সাথে একদম মিশে চলা, গায়ে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে চলা, নতুন করে ফ্রেন্ডশিপ করা, না না না, ওটা আমাকে দিয়ে হয় না। আমি খুবই ব্যাকডেটেড। আমি একদম স্ট্রেট লাইনের লোক, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি ওইভাবেই চলতে চাই, চলেছি এবং আগামীতে চলতে চাই। এখন পর্যন্ত কতবার শুটিং সেট থেকে রাগ করে চলে এসেছেন? অন্যের শুটিং হচ্ছে, মানে অন্যের ডিরেকশনে শুটিং হচ্ছে, আমি অভিনয় শিল্পী, আমি রাগ করে চলে আসিনি কোনোদিন, কারণ আমার দায়বদ্ধতাটা ওইখানে। আমি আমার বোকামির জন্য আমি নিজের সাথে নিজে যুদ্ধ করেছি যে আমার এই কাজটাতে রাজি হওয়া উচিত হয়নি, এই জন্য আমার নিজের সাথে নিজের যুদ্ধ হয়েছে। কিন্তু আরেকজনকে বিপদে ফেলে চলে আসা, এইটা আমি কোনোদিন করিনি। ওই রেসপেক্টটা আমি দিয়েছি যে আমি যেহেতু মেনে নিয়েছি যে আমি এনার আন্ডারে কাজ করব, সুতরাং আমাকে এটা মেনে নিয়েই কাজ করতে হবে। ভুলটা আমারই হয়েছে, আর করব না বা আর করিনি, এরকম হয়েছে। আর আমার পরিচালনায় আমি কাজ করছি, আমি শুটিং রেখে চলে আসব, এটা হতেই পারে না। এটা আসলে হওয়ার কোনো কারণও নেই। একটু জানতে চাইবো, আপনি অবসর সময় তো আসলে পান না ওই অর্থে, কারণ পরিবার, নিজের কাজের বাইরে গিয়ে আবার ডিরেক্টরস গিল্ড, সেখানে সময় দিতে হয়। তারপরেও অবসর সময় আপনি কি করেন? আমি প্রচুর অবসর সময় পাই। হ্যাঁ পাই, অবসর সময় পাই। মানে কি, আমি টানা শুটিং করি না। টানা শুটিং না করলে আমি কি করি, বাসায় থাকতে ভালোবাসি। আর বাসায় থাকলে কি হয়, আগে সারাক্ষণ বই নিয়ে থাকতাম, দেখা গেল যে 3 দিন বাসায় থাকলে আমি 3 দিনই চোখের উপরে বই নিয়ে আছি। এখন আবার কিছুটা বদলেছে। আমি গত 1 মাস ধরে, 1 মাসে 3-4 বার পড়েছি, এটাকে পড়া বলে না। 1 মাস 1.5 মাসের মধ্যে তেমন কোনো বই পড়িনি, তেমন কোনো বই পড়িনি। টেলিভিশন দেখেছি, টেলিভিশনে কিছু কিছু কাজ দেখেছি। তো যেটা আক্ষেপ হয় এই বয়সে এসে, যে আমার লাইফটা অনেক ছোট, এই ছোট স্প্যানে আমি অনেক কিছু আমার পড়া বাকি থেকে গেল বা থেকে যাবে, অনেক কিছু সিনেমা বা অনেক কিছু ডকুমেন্টারি আমার দেখা বাকি থেকে গেল। ওইটা আমি আর ইয়ে করতে পারবো না, টাচ করতে, ছুঁতে পারবো না। মানে এত কিছু দেখার বাকি, এত কিছু পড়বার বাকি, কিছুই পড়িনি, কিছুই দেখিনি। আসলে ওই আক্ষেপটা হচ্ছে, ইদানিং হচ্ছে। আমি আপনার এখানে আসার আগে একটু ফোনে কথা বলেছিলাম রোজি আপার সাথে। রোজি আপা তো আজকে এসছেন এখানে। তার বক্তব্য হচ্ছে, কারণ তিনি আপনাকে সবচেয়ে ভালো চেনেন, যেহেতু একসঙ্গে দীর্ঘ সময় আপনারা এক ঘরে থাকেন, তিনি বলেছেন আপনি অসম্ভব অভিনয় শিল্পীর চাইতে অসম্ভব গুণী একজন ডিরেক্টর, আপনার ডিরেকশন নিয়মিত দেওয়া উচিত। তার এই প্রসঙ্গে আপনি, মানে তার এই কথাতে আপনি কি বলবেন? এখন ডিরেকশন তো দেওয়াই যায়। ডিরেকশন দিলে যে চারিদিকে যা ঘটছে, ধরো এখন ভিউয়ের একটা বাণিজ্য চলছে, এই ভিউওয়ালাদের পিছনে আমি ডেট নেওয়ার জন্য ঘুরতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, একজনের যে ইনডিসিপ্লিনারি কাজ কারবার দেখি, যে যত বড় স্টার সে তত বেশি ইনডিসিপ্লিনারি কাজকর্ম করছে, যে সময় মতো আসছে না, অভিনয়টা কিন্তু কিছুই পারে না, কিন্তু আয়সা ভাং ভুং এটা সেটা করছে,
একজনের সাথে 5 জন নিয়ে আসছে, ওর ড্রাইভার আছে, ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, ওর পার্সোনাল মেকআপ ম্যান আছে, ওর যে ফেসবুক যে চালায় সে লোক আছে, ওর এই স্টিল ফটোগ্রাফার আছে, এই রকম একটা নিয়ে আসে, কস্টিউমের জন্য আবার লোক নিয়ে আসতেছে, মানে একটা দল নিয়ে আসে, এসে অভিনয়টা করে হলো ঘোড়ার আন্ডা। কিন্তু এই যে তাকেই কিন্তু সবাই নিচ্ছে, অভিনয় হচ্ছেই না, কোন এক্সপ্রেশন নেই, ডায়লগ ডেলিভারি হচ্ছে না, নিচ্ছে তাকে সবাই নিচ্ছে। এদেরকে নিয়ে আমি কাজ করতে পারবো না, এটা হলো প্রথম বাধা। দ্বিতীয় বাধা হচ্ছে যে একটা জায়গায় নাটকটা বিক্রি হলো, বা আপনি যে তার কাছে টাকার জন্য যে ধর্ণা দিতে হবে, যে আমার পাওনা টাকা ওর কাছে আমার যেভাবে আদায় করতে হবে, কত বাবা সোনা বলে, এত সময় আমার নাই। আর আমি কারোর জন্যে, আমি আমার টাকার জন্য কারোর কাছে গিয়ে বসে থাকবো, নো। আমি ইন্ডিপেন্ডেন্ট পেশায় বিশ্বাসী, আমি চাকরি বাকরিও করি না। আমাকে কি করেন জিজ্ঞেস করলে এখন আমি বলি আমি কিছুই করি না। এটা তো মানে কখনো কি ইচ্ছে হয়েছে যে আগে যখন শুরুতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেন, এখন আবার এসে কোনো মাল্টিন্যাশনাল বা অন্য কোনো কোম্পানিতে জব করেন? না 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 না, একদম না। আমি এই যে এখনকার যে পেশা, এই যে অবসর, এবং আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারছি, আমার ভালো লাগলে আমি শুটিংয়ের শিডিউল দিচ্ছি, ভালো না লাগলে দিচ্ছি না। এই যে ইন্ডিপেন্ডেন্টভাবে চলা, স্বাধীনভাবে যে চলার যে বদভ্যাস, যেটা ছোটবেলায় বদভ্যাস করেছিল আমার বাবা মা আমাকে, আর এখন একটা বদভ্যাস হয়ে গেছে যে সব জায়গায় এক ধরনের প্রেফারেন্স পাওয়া, সব জায়গায় এক ধরনের সুযোগ, বাড়তি সুযোগ পাওয়া, এটা আমাকে স্পয়েলড চাইল্ড করেছে। এখন পুলিশের কোনো কাজের মধ্যে গেলেও যদি পুলিশ আমাকে কাজটা না করে দেয়, তাহলে আমার মনে হয় কি কেন করলো না কেন, কিন্তু আমার ওই যে এক ধরনের স্পয়েলড চাইল্ডের যে বিষয়টা, এটা আমার মাথায় থাকে, ফলে ওই কাজগুলোর ডিরেকশনগুলো আর কখনোই মনে হয় করা ডিরেকশনের গল্প। কিন্তু এখন যদি আমি লেখালেখির গল্পে আসি, আপনি অনেক জানেন, আপনার জানার পরিধি অনেক, আপনি প্রচুর বই পড়েন, সিনেমা দেখেন, মঞ্চে কাজ করা মানুষ, তার মানে এই জায়গায় জ্ঞানটা তো অনেক। আমি বলতে পারি, আমি বলতে পারেন ভালো, তাহলে কেন লিখতে পারি না? আমি তো এরকম বলি যে যে কোনো সিচুয়েশনে, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাকে যদি 10টা মিনিট শুধু কথা বলতে দেয়, তাহলে আমি ওই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো, এবং ওই পরিস্থিতিটা আমি পাল্টে, কথাগুলো আপনি লিখে ফেলুন। হ্যাঁ, লিখতে পারে। এখন যে গান করে সে তো সুর করতে পারে না, অনেক ক্ষেত্রেই সুরকার আর গায়ক আলাদা থাকে। আমি তো গায়ক, আমি তো সুরকার না, আমি লেখক না, আমি অভিনেতা, আমি বক্তা, কিন্তু আমি তো লেখক না। যা বলি সেটা ইনস্ট্যান্ট বলতে পারি, তার পেছনে কিছু থাকে, ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু পড়াশোনা থাকে, কিছু ইনপুট আপনি মাথায় কোথা থেকে যেন আসতে থাকে। কিন্তু লেখার ক্ষেত্রে হাতে যে সেটা আসবে, সেই জায়গাটার ভরসা পাই না, ফলে লেখা হয় না। দুঃখজনক। আমি 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 এটাতে একটু আহত হলাম, বেশ খানিকটা আহত হলাম। মানে আমি আশা করেছিলাম যে না, আপনি লিখলে আমার ধারণা যে সেই জায়গা থেকেও দর্শক বা পাঠক যারা আছেন তারা হয়তো অনেক কিছু পেতেন। আমি পড়তে ভালোবাসি। আপনার প্রিয় লেখক কে? অনেক, যদি নাম জানতে চাই। বাংলাদেশে আমার প্রায় অনেকের বই পড়া। আমি কন্টেম্পোরারি বাংলা সাহিত্যের সাদাত হোসেন বা অন্য মেয়ে, এখনকার সময় সাদাত হোসেন থেকে শুরু করে একদম সিনিয়র পর্যন্ত মেয়েগুলো কি যেন আছে, সামান্তা টামান্তা কি যেন আছে, ওদেরটা আমি পড়ি। আমি হুমায়ুন আহমেদের প্রায় সবগুলোই পড়েছি, আমি বাংলা সাহিত্য তো আছে। আমার প্রিয় লেখক হচ্ছে ফিদর দস্তায়েভস্কি। আমি দস্তায়েভস্কি, টলস্টয়ের বই পড়েছি বা পড়ি, আমার ভালো লাগে। বিশ্ব সাহিত্যে যে খুব বেশি বই আমার পড়া আছে তা না, কিন্তু রবীন্দ্র, নজরুল বা সুনীল গঙ্গোপাধ্যায় বা সমরেশ, শীর্ষেন্দু, এগুলো আমার মোটামুটি ঘাটাঘাটি করা আছে। আমি যে খুব বেশি পড়েছি তা না, তবে রাজনৈতিক বই আমার অনেক বেশি পড়া। এবার আমি রাজনীতি নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। রাজনীতি নিয়ে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, একজন শিল্পী হিসেবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার কি মন্তব্য? বর্তমান প্রেক্ষাপট, নো কমেন্ট। নো কমেন্ট। কেমন হওয়া উচিত? শ্বাস নিতে পারে মানুষ, মানে বুক ভরে শ্বাস নিতে পারে, এরকম একটা অবস্থা মানুষ চায়। সেটার অর্থটা অনেক গভীরে, অনেক নিগুড়। সেটা একবার বিবেচনা করেন যে কিভাবে করলে ওরকম আপনি শ্বাস নিতে পারবেন, ওরকম একটা পরিস্থিতি হোক, তাহলেই ওই পরিস্থিতিটাই কাম্য সকলের। এই যে রাজনৈতিক মতাদর্শের জন্য এখন কেমন একটা ভাগ বা একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে শিল্পীদের মাঝে। আমি যদি আমার কথা বলি, যে আমার অনেক বন্ধু
কোনো না কোনো আদর্শের মধ্যে আমি হয়তো পড়ি না, কিন্তু আমরা তো কাজ করতে গেলে সব সময় কাজ করতে হয়। আমার ক্যারিয়ার তো খুব বেশি দিনের না। তো এই যে একটা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজেদের ব্যক্তি সম্পর্কের জায়গাটা নষ্ট হওয়া, এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত দুঃখজনক। এটা প্রত্যেকেরই রাজনৈতিক মতাদর্শ থাকবে, কোনো মানুষই নিরপেক্ষ নয়। আপনি ভোট দিতে গেলে কাউকে না কাউকে তো ভোট দেবেনই, বা আপনার কারো ম্যানিফেস্টো ভালো লাগলো, কারোটা ভালো লাগলো না, এটা হতেই পারে। তবে এখানে রাজনীতিকে কেন্দ্র করে যে নাম লেখানো বা রাজনৈতিক প্রচারণায় যে অংশগ্রহণ করা যারা আগে করেছেন টাকার বিনিময়ে, এরকম প্রস্তাব আমার কাছে এসছে, আমি কোনোদিন সেটাতে রাজি হইনি। কারণ দলগতভাবে বা দলীয়ভাবে কোনো শিল্পীর সংযুক্ত হওয়া উচিত না। তো সেটা যারা হয়েছে সেক্ষেত্রে তো এখন একটা তারা অসুবিধায় আছে। আবার একটা বিপক্ষ দলও দাঁড়িয়ে গেছে বা দাঁড়াচ্ছে, তো এরাও একই ভুলই করছে। আলটিমেটলি এরাও কিন্তু একই ভুলই করছে। ও এখন প্রচার করছে যে আমরা এই পক্ষের বিরুদ্ধ পক্ষ। আসলে রাজনীতি নিরপেক্ষ থাকা উচিত হচ্ছে শিল্পীদের, কিন্তু আমি প্রথমেই বললাম যে কেউ নিরপেক্ষ না। তাহলে তার কাজের ক্ষেত্রে বা একজন খেলোয়াড় তার খেলার ক্ষেত্রে সে কিন্তু কোনো পার্টি বা রাজনৈতিক আদর্শ বিবেচনা করে খেলে না বা অভিনয় করে না। সে সকল মানুষের জন্যে, সবার জন্যে তার একই এক্সপ্রেশন, একই ডেলিভারি। এক সময়ের রাজনীতির জন্য একরকম ডেলিভারি, আরেক সময় রাজনীতির জন্য আরেক রকমের অভিনয়, তা তো না, একই অভিনয়। সুতরাং এটা যেহেতু সার্বজনীন করছি, সুতরাং আমি সার্বজনীন থাকাটাই উচিত। আমি সকলের, এখন কে রাজনীতিতে কোথায় গেল সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে আমাদের যে অঙ্গনটা, আমাদের যে আমরা যেই অঙ্গনে বসবাস করছি, চলাফেরা করছি, এটার নিরাপত্তা, এটার সুরক্ষা এবং এটার নিশ্চয়তা। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যেতে চাই, যদিও ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে আমরা আগেও কথা বলি। আর কিছুই ব্যক্তিগত নাই। সরি। আলটিমেটলি আপনার এবং মানে রোজি আপার পথ চলার কত বছর হলো? 32 বছর। 32 বছর মানে আমার, ও মাই গড, ভাবা যায় না, অনেক লম্বা সময়। এই লম্বা সময়ে দুজনের অন্য নারী কিংবা অন্য পুরুষ নিয়ে কি কখনো কোনো দ্বন্দ্ব হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তারপর কে আগে সমাধান করেছে প্রবলেমটা? রোজির ক্ষেত্রে এরকম হয়নি যে রোজি কোনো অন্য কোনো পুরুষের প্রেমে পড়েছে বা একটা সম্পর্কের দিকে গেছে বা এটা নিয়ে কোনো কথা হয়েছে, এটা হয়নি। আমার ক্ষেত্রে হয়েছে, অনেকবার হয়েছে। এত সহজ স্বীকারোক্তি! সত্য তো সত্যিই বলতে হবে। আমি দুঃখিত এমন একটা প্রশ্ন করার জন্য। কিছু করার নেই। এবার আমি জানতে চাই আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হলো আস্থা। ভালোবাসা মানে হচ্ছে নির্ভর করা। ভালোবাসা মানে হচ্ছে এখানে যে আমি ভালোবাসি ফুল নিয়ে এসে ভালোবাসার কথা বলে না। ফুল কোথা থেকে এনেছে? ছিঁড়ে এনেছে, কিন্তু ফুলটার তো ছিঁড়ে যাবার কথা ছিল না। ফুলের জীবনে ফুলের কিন্তু ছিঁড়ে যাবার কথা না। তো আমি একটা অনুষঙ্গ হিসেবে ফুল ছিঁড়ে এনে আমার প্রেমিকাকে দিচ্ছি। তার মানে আমার প্রেমিকারকে ভালোবাসি বলতে ফুলকে অনুষঙ্গ হিসেবে লাগছে। এটা তো কোনো প্রয়োজন নাই। দ্যাট ইজ, যত সাধারণ তত সুন্দর, তত সুন্দর, তত বেশি। দারুণ বলেছেন। তত বেশি যে আমি ফুল ছিঁড়ে এনে কতগুলো সুন্দর সুন্দর গোলাপ ছিঁড়ে এনে আমি বলছি আমি তোমাকে 100টা গোলাপ দিলাম, বলছি তোমাকে আমি ভালোবাসি। এই যে 100টা ফুল নষ্ট করলাম, কিন্তু আমি ওটা কি ফুলের প্রতি ভালোবাসা হলো? হলো না তো। ফুলের প্রতি আমি নির্দয়তা দেখালাম, প্রেমিকার প্রতি ভালোবাসা দেখালাম, তাহলে ওই ভালোবাসাটা অর্থহীন। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো সময় কাটলাম, অনেক সমৃদ্ধ হলাম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর আমি শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষায় নাটক করি, সিনেমা করি। আমাদের চ্যানেলগুলো দেখবেন, আমাদের খবরের কাগজ পড়বেন, আমাদের যে সমস্ত কন্টেন্ট হয় সেগুলো দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন বাংলাদেশি প্রোগ্রামের সাথে থাকবেন, কন্টেন্টের সাথে থাকবেন। এটাই। আবারও অনেক কৃতজ্ঞতা। শেষ করছি আমি। ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হয়ে যাবে ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। নিজেকে ভালোবাসুন আর পাশের মানুষটিকে ভালো রাখুন।